দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের বিষয় রাজনীতির জটিল আবর্ত। খেয়াল করছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক আবার মনে হচ্ছে যেন একটা জটিল মোড় নিয়েছে। শেখ হাসিনার সংবাদ সম্মেলন দিল্লির মাটিতে বসে সরকার পক্ষ প্রথমেই বলেছিল এই সংবাদ সম্মেলন করতে না দিতে, কিন্তু সেটা শোনেনি। এতে বাংলাদেশ রুষ্ট হয়েছে, সেটা হয় স্বাভাবিক। পরিস্থিতি শান্ত করতে অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জয় স্যার বলেছেন যে এটা যা মতামত দেওয়া হয়েছে তা শেখ হাসিনার নিজস্ব, এর সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। কিন্তু বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই কঠিন ভাষায় এটার জবাব দিয়েছেন, যে প্রশ্নের যে চিঠির পাল্টা জবাব এখন পর্যন্ত ভারতবর্ষ দেয়নি। এর সঙ্গে আর অন্যান্য বিষয় আছে, সেগুলো নিয়েই আমরা শুরু করছি রাজনীতির জটিল আবর্ত। আলোচনার জন্য অতিথি আছেন আবু সাঈদ খান, সিনিয়র সাংবাদিক ও লেখক; সৈয়দ ইমরান সারে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি; এবং রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। কথাটা শুরু করি জনাব আবু সাঈদ খান আপনাকে দিয়ে। যে কথাটা আমি বললাম, অন্য বিষয়গুলো পরে আসছে, কিন্তু এটা মানে অনেকেই ঠিক ভেবে পায় না যে ভারত চাচ্ছে কি। বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাই বলে মনে হয় মাঝে মাঝে। তাদের উচ্চারণে খুব জটিল কোনো সমীকরণ প্রকাশ পায় না, এবং তাদের উচ্চারণের মধ্যে যে কূটনৈতিক সৌজন্য ভঙ্গ করা হচ্ছে সেরকম নয়, কিন্তু কাজ যেটা হলো সেটা তো বড় আপত্তিজনক। এটা ভারত বাংলাদেশ সঙ্গতভাবে আপত্তি করেছে। এর আগে পুশব্যাক এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, আর ভারতের সাথে তো আমাদের অনেকগুলো বিষয়ে বিরোধ লেগে আছে, যার কোনো নিষ্পত্তি এখন পর্যন্ত হয়নি। কি মনে করেন? প্রথমত হচ্ছে যে সাউথ এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক কেমন, যেমন শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইভেন মালদ্বীপ, কারোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল না, এখনও নেই, বিভিন্ন রকম টানা পড়েন আছে। একমাত্র ভালো সম্পর্ক ছিল হচ্ছে বাংলাদেশের সঙ্গে, এবং সেই সম্পর্কটা খানিকটা বাংলাদেশ নতজানু ছিল, এবং ভারতের একটা ধারণা তৈরি হয়েছিল যে বাংলাদেশের উপর খবরদারি করতে পারে, এবং সেই খবরদারি করার অধিকার তারা অর্জন করেছিল। এই জন্য করেছিল যে শেখ হাসিনার পরপর 3টা নির্বাচনবিহীন ক্ষমতায় থাকার ক্ষেত্রে এক ধরনের ভারতের সমর্থন ছিল, অন্য আন্তর্জাতিক সমর্থনও ছিল, কিন্তু ভারতের সমর্থনটা স্পষ্ট ছিল। তো যে কারণে ভারত বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু আদায় করে। তো কিন্তু তার এই স্থলপথে যোগাযোগ থেকে আরম্ভ করে সব কিছু আদায় করা সম্ভব হয়, কিন্তু বাংলাদেশের যে সব চাওয়া ছিল সেই চাওয়াগুলো শেখ হাসিনার শাসন আমলে পূরণ হয় নাই। যেমন সীমান্ত হত্যা বন্ধ হয় নাই, 34টা কিংবা তার চেয়ে বেশি নদী যেগুলো আন্তর্জাতিক নদী, সেখানে পানির ব্যবস্থা হয় নাই। তো এই সমস্ত জায়গা থেকে ভারতের এই আচরণটা পরিবর্তন করতে শেখ হাসিনার পতনের পরে পরিবর্তন করতে রাজি হয় নাই, মানসিকভাবে রাজি হয় নাই। এবং যে আচরণটা তারা বাংলাদেশের সঙ্গে করল, সেটা হচ্ছে এক ধরনের, তারা মনে করলো যে শেখ হাসিনার সরকারই বোধহয় বৈধ সরকার এবং বৈধ প্রধানমন্ত্রী তাদের হাতে আছে, এমন আচরণ করেছে। পরবর্তীতে তাদের একটা রিয়েলাইজেশন তৈরি হয়েছে যে বাংলাদেশের সাথে রিলেশনটা ভালো করার দরকার, এবং সেই ভালো করার ক্ষেত্রে ভারতের সাউথ ব্লক বলে যে পরিচিত, সেখান থেকে এক ধরনের ডাইরেকশন এবং প্রচেষ্টা রয়ে গেছে। কিন্তু সাউথ ব্লকের সঙ্গে পলিটিক্সটা সবসময় কিন্তু একদিকে যায় না, এখানে একটা পার্থক্য আছে। কেননা ভারতের পলিটিক্সের ভিতর 2টো ট্রেন্ড আছে পররাষ্ট্রনীতিতে। একটা ট্রেন্ড হলো যে প্রতিবেশী রাষ্ট্রগুলো উপর তাদের খবরদারি, সো-কল্ড দাদাগিরি অব্যাহত থাকবে। আর একটা আছে যেটাকে গুজরাল ডক্ট্রিন বলা হয়, সেটা হচ্ছে যে ওই পথে ভারত তার শক্তি হারাবে এবং পারস্পরিক
যে সুসম্পর্ক ছাড়া ভারত এবং এই দক্ষিণ এশিয়া ক্ষতিগ্রস্ত হবে। অতএব সেখানে সুসম্পর্কের ভিত্তিতে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা উচিত। এই যে গুজরাল ডক্ট্রিন যেটাকে বলা হয়, তো মুখে মুখে অনেকে গুজরাল ডক্ট্রিনের কথা বলে, কিন্তু বাস্তবে সবাই সেটা ফলো করে না। সেখানে এক ধরনের দাদাগিরির এটা রয়ে গেছে। তো ভারত সবসময় পররাষ্ট্রনীতিতে এটা দোল খায় যে দাদাগিরি করবে না অন্যদের প্রতি মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষা করবে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে তার দাদাগিরির মনোভাব এর ওপরই তারা দাঁড়িয়েছিল। সেখান থেকে ভারত খানিকটা শিফট করেছে। কিন্তু বাংলাদেশ যে এই ব্যাপারটা, শেখ হাসিনার এই ব্যাপারটাকে এতটা রিয়্যাক্ট করবে, এটা আমার মনে হয় ভারতের মাথায় ছিল না। যে কারণে ভারত পরবর্তীতে এটাকে কিন্তু কৌশলে হলেও তারা এটা বেসরকারি, এটা ভারত শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিয়েছে সেটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের সরকার, নির্বাচিত সরকারের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন সেটা ভারতের ওন করাটা নিয়ে কথা উঠেছিল ভারতের ভিতরেই, এবং সাংবাদিকরাও বিভিন্ন জন প্রশ্ন তুলেছিলেন। এই প্রশ্ন তোলার পরে ভারত কিন্তু এটাকে ডিজন করেছে। ভারত বলছে যে এটা ওনার বক্তব্য, ভারত এটাকে ইন্ডোর্স করে না। তো সেই জায়গা থেকে এখন প্রশ্নটা দাঁড়িয়েছে যে ভারত কোন দিকে যাবে। তো আমার কাছে মনে হয় যে বাস্তবতা এবং এখানে তাদের যে রাষ্ট্রদূত, হাই কমিশনারের যে বক্তব্য, সব কিছু মিলে মনে হয় যে ভারত তো এইভাবে শেখ হাসিনাকে প্রকাশ্য নিয়ে চলার যে বিষয়টা, তারা এখানে থাকবে বলে আমার মনে হয় না। তারা এই ক্ষেত্রে তো একটা আলাদা অবস্থান করবে। যেমন চীনের সঙ্গে দালাই লামার বিষয়টা নিয়েও যেরকম বিতর্ক শুরু হয়েছিল, একসময় দালাই লামাকে দিল্লিতে বসে তাকে কথা বলার সুযোগ থেকে দেওয়া হয় নাই। তো আমার কাছেও মনে হয় যে ভারতকে এই ব্যাপারটা, শেখ হাসিনাকে এইভাবে কথা বলার সুযোগ দেওয়ার ক্ষেত্রে ভাবতে হবে। অলরেডি ভারত ভেবেছে বলে আমার মনে হচ্ছে। জি, থ্যাংক ইউ। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আমি তো আবার প্রথম কথার মধ্যেই বললাম যে জয়সওয়াল কি বলেছেন আপনি নিজেও জানেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আবার সম্প্রতি ঘটনা নিয়ে আজকে বলেছেন আপনারা মানে ভারত হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। মনে রাখতে হবে দুটো বিপরীত। সালাউদ্দিন আহমদ আরও বলেছেন, পত্রিকায় দেখলাম ভারতের মুখপাত্র বলছেন বাংলাদেশ নতুন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা যা বলেছেন তা ভারত সমর্থন করে না। তো ভারত কি তাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে? শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? তার কথায় এটা কি আরও বাড়লো বা কি প্রকাশ পেল? ধন্যবাদ আজকের এই শোতে মানব ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সহ আলোচক যারা আছেন খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টি আজকে টকশোর প্রথমেই আলোচনার টেবিলে ছুড়ে দিয়েছেন, সেটা মানে শুধু বাংলাদেশ নয়, আমি মনে করি দক্ষিণ এশিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এবং এটা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেও আমরা দেখেছি, শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া না, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেও এই বক্তব্যটা আসছে। বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী দেশ। আমরা সবসময় বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আমরা সুপ্রতিবেশী সুলভ, বন্ধুত্ব সুলভ আমরা আচরণ আশা করি, কিন্তু অতীতে আমরা এ ধরনের কর্মকাণ্ড আমাদের প্রত্যাশা অনুযায়ী পাইনি। আমি আগের কথায় যাব না। আপনি ধরেন 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা একটা মাইল ফলক, এবং এটা সকলের আমাদের আবেগ অনুভূতির একটা ব্যাপার। আমরা দীর্ঘ একটা ফ্যাসিবাদী রেজিমের অবসান ঘটিয়েছে একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং যেই গণ অভ্যুত্থান করতে গিয়ে আমার হাজার হাজার ছাত্র, তরুণ না শুধু নয়, শ্রমজীবী মানুষ, শিশু, বৃদ্ধা সকলেই শেখ হাসিনার নির্মমতার শিকার হয়েছে। এবং তার যে আপনার যে কি বলে এটাকে, এই তার যে মানে স্বৈরাচারী মনোভাব এবং তার যে আপনার উগ্র মনোভাব, এই কারণেই কিন্তু এই আমাদের এত হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে, দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেগুলোকে বিপন্ন করে ফেলা হয়েছিল। তো যাই হোক, তো সেই 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি শেখ হাসিনা
ভারতে চলে গেছেন এবং ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে। এবং আমরা জেনেছি যে সেখানে পররাষ্ট্রমন্ত্রী সেদিন সংসদে দাঁড়িয়েও কিন্তু শেখ হাসিনার সে ভারত গমনের উপর একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। যাই হোক, সেখানে তাকে তারা আশ্রয় দিয়েছে এবং তারা বলেছে তাদের বন্ধুদেরকে তারা নাকি এভাবেই আশ্রয় দেয়। ঠিক আছে, এটা তাদের নীতি হতে পারে, কিন্তু তাদের বন্ধুকে তারা সেখানে আশ্রয় দিয়েছে, কিন্তু তাদের বন্ধু তাদের সেই ভূমিকে মাটিকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে তারা অবস্থান নিবে, বাংলাদেশের বিরুদ্ধে সে কথা বলবে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলবে, তার কোনো অনুশোচনা নাই, যারা নিহত হয়েছে বা সেই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলবে, নিশ্চয়ই সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এবং ভারতেরও উচিত হয়নি এই সুযোগটা শেখ হাসিনাকে দেওয়া, কারণ এই শেখ হাসিনা যে এই প্রেস কনফারেন্সটা করবেন সেটা কিন্তু আগেই আমরা জানতে পেরেছিলাম। জানার পরে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারতের মাননীয় রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে এসে তাকে কিন্তু সেই আমাদের উদ্বেগের কথাটা জানানো হয়েছিল এবং তিনিও কিন্তু আশ্বাস দিয়েছিলেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে আশ্বাস দিয়েছিলেন যে নিশ্চয়ই এমন কোনো কাজ হবে না যেটা এই সম্পর্ককে নষ্ট করবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম সেই 5ই আগস্ট যেদিন এই শেখ হাসিনার সেই ফ্যাসিবাদী রিজিমের পতন হয়েছিল একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই একই দিনে 5ই আগস্টের দ্বিতীয় বর্ষ যেদিন আমরা পালন করছি, হাজার হাজার মায়ের চোখের পানিতে যেদিন মানে আমরা অশ্রুসিক্ত ছিলাম, সেই দিন শেখ হাসিনাকে তারা সেখানে আপনার প্রেস কনফারেন্স করার সুযোগ করে দিয়েছে। এটা তো আমাদের আবেগ অনুভূতির উপর একটা আঘাত বলে আমরা মনে করি। এবং আমাদের গণতন্ত্র এবং গণতান্ত্রিক এই যে গণ অভ্যুত্থানের প্রতি তাদের কতটুকু শ্রদ্ধাবোধ আছে ভারতের, সেটা কিন্তু আমরা মানে এখনও বুঝতে পারছি না। কিন্তু পরবর্তীতে যখন আমরা বাংলাদেশের পক্ষ থেকে একটা কড়া বিবৃতি দেওয়া হলো, এরপরে আমরা ভারতের রাষ্ট্রদূতকে দেখলাম যে বিভিন্ন আমাদের মন্ত্রী মহোদয়দের সাথে কথা বলে তারা আরও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু এখানে ভারতকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথার সূত্র ধরেই বলি যে তারা কি হাসিনা কার্ড খেলছেন? হাসিনাকে কি ব্যবহার করে মানে এটাকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করে বাংলাদেশের কাছ থেকে কিছু আদায় করার আশা করছেন? বাংলাদেশ কিন্তু সেই আগের অবস্থানে নেই, 5ই আগস্টের আগের অবস্থানে নেই। বাংলাদেশের নীতি এখন হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং বাংলাদেশের আমরা দেখলাম এর আগে কিন্তু 5ই আগস্টের পরে আমরা বিএনপি সরকার আসার পরে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরে আমরাও ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছি, ভারতও এগিয়ে এসছে। কিন্তু আমরা দেখলাম এটা যে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফর হিসাবে মালয়েশিয়া এবং চীনকে যখন বেছে নিলেন, তারপর থেকেই আমরা এই প্রতিক্রিয়াগুলো কিন্তু দেখতে পাচ্ছিলাম ভারতের পক্ষ থেকে। পুশিন বলেন, তারপরে এই যে বিভিন্ন রকমের বক্তব্য বিবৃতি বা শেখ হাসিনাকে দিয়ে বিভিন্ন শেখ হাসিনা যে ওখানে থেকে যে বক্তব্যগুলো দিচ্ছিলেন, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখলাম যে বাড়তেই থাকলো। তাহলে কি আমি ধরেই নিব শেখ হাসিনা কার্ড হিসাবে ভারত ব্যবহার করছে, যাতে ওনারা চেয়েছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আগে ভারত সফরে যান। ভারতের কিছু চাওয়া পাওয়া আছে, অবশ্যই আমরা প্রতিবেশী দেশ, আমাদেরও চাওয়া পাওয়া আছে, আমরা সব কিছু মিলে টেবিলে বসে হয়তো আলোচনা করে আমরা সমাধান করতে পারি। কিন্তু কোনো কার্ড খেলে, কোনো জিম্মি, বাংলাদেশকে জিম্মি করে কোনো কিছু এখন আদায় করা সম্ভব নয়, কারণ এটা গণ অভ্যুত্থানের দেশ এবং সেখানে আমরা এখন একটা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যেটা আমাদের নীতি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। এখন সেখানে বাংলাদেশে গণ অভ্যুত্থানের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের যিনি মানে গণহত্যাকারী হিসেবে বাংলাদেশে চিহ্নিত, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে সেখানে আশ্রয় দিয়ে তাকে ভারতের মাটি ব্যবহার করতে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এরকম কথা বলাবেন, ভারত কি পারত না ইচ্ছা করলে সেই অনুষ্ঠানটি বন্ধ করতে? এখন বলুন তো মান্না ভাই, বাংলাদেশে যদি এখন জাতীয় প্রেস ক্লাবে যদি ভারতের বিচ্ছিন্নতাবাদী কেউ এসে প্রেস কনফারেন্স করতে চায় বা মোদী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি প্রেস কনফারেন্স করতে চায়, কিন্তু বাংলাদেশ সরকার অ্যালাউ করতে পারে? কোনো সভ্য দেশ অ্যালাউ করতে পারে? সরকার তো পরে প্রেস ক্লাবিতে অ্যালাউ করবে, প্রেস ক্লাবই তো অ্যালাউ করবে না। এটা কোনো সভ্য দেশ বা কোনো সাংবাদিকতা এটা নর্মসে পড়ে না। কিন্তু ভারত কি পারতো না সেই শেখ হাসিনার এই অনুষ্ঠানটি আপনার বাধা দিতে? কিন্তু দেয়নি। তারা বলেছে এই বক্তব্য শেখ হাসিনার সেই বক্তব্যের সাথে তারা একমত নয়। এ তো তারা হরহামেশাই বলছে বিভিন্ন সময়, কিন্তু একমত নয় বলছে, কিন্তু তাকে সে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছে। এমন না যে শেখ হাসিনা ওই দেশের নাগরিক, সে বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছে, ওখানে ভারতের আশ্রিতা, আশ্রয় নিয়ে আছে, সেখানে অতিথি হিসাবে আছে। অতিথিকে কি এইভাবে আপনার কথা বলার সুযোগ করে দিবে? ধরেন আপনিই গেলেন ভারতে,
আপনি ভারতে বেড়াতে গেলেন ভারতের অতিথি হিসাবে, সেখানে গিয়ে যদি আপনি বাংলাদেশের বিরুদ্ধে একটা কথা বলেন, সেটা কি উচিত হবে? ভারতও কি সেটা করবে? কখনোই তো সেটা হবে, কিংবা ওখানে গিয়ে ভারতের বিরুদ্ধে আপনি কি কোনো কথা বলবেন? সেটাও তো কখনো উচিত হবে না। সে তো প্রশ্নই তো আসে না। সেই কারণেই আমি মনে করি যে এই যে সম্পর্কটা, এটা আসলে এখন একটা নতুন একটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জটা ভারতকেই কিন্তু এটা নিরসন করতে হবে। আমাদের দরজা খোলা, আমরা ওপেন মাইন্ড নিয়ে আমরা চলতে চাই, কিন্তু সেখানে কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের আবেগ অনুভূতির সাথে জড়িত, সেগুলো নিশ্চয়ই আঘাত করে এই সম্পর্ককে তারা তাদের মতো করে এগিয়ে নিয়ে যেতে পারবে না। জি, থ্যাংক ইউ। রাজিকুজ্জামান রতন, আপনারা দুজনের কথা তো শুনেছেন, তার প্রেক্ষিতে আপনার কথা শুনবো, কিন্তু তার আগে অবশ্য একটা কথা আমি বলে রাখি, এটা আপনাদের তিনজনের কাছে আমি জিজ্ঞেস করব। এই যে আমরা বারবার বলছি শেখ হাসিনা পালিয়ে গেছেন, অবশ্যই আমরা তো তাই জানি, কিন্তু রিভা গাঙ্গুলি এখানে যিনি অ্যাম্বাসেডর ছিলেন ইন্ডিয়ান, উনি ডয়েশে ভ্যালিতে একটা ইন্টারভিউ বলেছে, ওই কথা অন্যদের মধ্যেও চালু আছে। সেখানে বলেছেন যে না, শেখ হাসিনা তো পালিয়ে যাননি, তাকে আর্মি নিরাপত্তার স্বার্থে দেশ থেকে আমাদের ওখানে পাঠিয়ে দিয়েছেন, তিনি আমাদের অতিথি। পরে এটা আলোচনা করব। আগে রাজিকুজ্জামান রতন বলেন দুজনের বক্তব্যের প্রেক্ষিতে আমি যে প্রথম প্রশ্নটা করেছিলাম তার কথাই যদি বলেন কিছু। এখানে দুই দিক থেকে যদি বিবেচনা করি, এই সাক্ষাৎকার দিয়ে বা ঘোষণা দিয়ে বা স্টেটমেন্ট দিয়ে বা প্রেস কনফারেন্স করে যেটাই বলি, সেটা দিয়ে শেখ হাসিনা আসলে কী অর্জন করলেন? তিনি তো আরও বেশি বিতর্কিত হলেন, যে একটা প্রমাণিত হয়ে গেল যে ভারত ছাড়া তার আর জায়গা নেই। ফলে বাংলাদেশেও যারা ভারত বিরোধী কার্ড ব্যবহার করে তাদের হাতে তো আর একটা অস্ত্র তুলে দিলেন তিনি। আর ভারত সরকার বলছেন যে শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্মতি নেই বা ভারত সরকারের সম্পর্ক নেই। আসলে শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পর্কের কথা কে জিজ্ঞেস করেছে? শেখ হাসিনা কি ভারত সরকারের কোনো অংশ, যে তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক থাকবে বা থাকে নেই এরকম কথাও বলতে হবে? এটা খুবই ভারতের মতন দেশের, আমরা পররাষ্ট্র বিষয়ক দপ্তরকে খুব ম্যাচিউর্ড মনে করি, কিন্তু এত একটা ইম্যাচিউর্ড কথা কীভাবে বললেন যে শেখ হাসিনার কথার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই? তো এটা কি কোনো কথা হলো? আচ্ছা, 2 নম্বর হলো যে আমাদের দেশের কেউ যদি থাকে, কিভাবে থাকতে পারেন? তিনি যদি বৈধভাবে থাকেন তাহলে ভিসা নিয়ে থাকেন, অথবা দীর্ঘদিন থাকতে থাকতে নাগরিকত্ব পেয়ে থাকেন। আর শেখ হাসিনা কি ওখানে ভিসা নিয়ে গেছেন? সেখানে কি শেখ হাসিনা কি ওখানে নাগরিকত্ব নিয়ে আছেন? তাহলে শেখ হাসিনা আছেন কীভাবে ওখানে? একটা মানবিক আশ্রয় দিয়েছে এই কথা তো ভারত বলে। ভারত এখানে দুটো খেলা খেললো। একদিকে শেখ হাসিনার ওই বক্তব্য প্রচারের সুযোগ করে দিয়ে তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের যে রিয়াকশনটা হলো, এবং সেক্ষেত্রে সাকিবের বাড়ি ভাঙচুর কিংবা অন্য ভাঙচুর টাংচুর হওয়াকে দেখিয়ে বলল শেখ হাসিনা আসলে কীরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে আছে। ফলে বাংলাদেশ যে চাইছে তাকে ফেরত নিতে, তাকে যদি আমরা ফেরত দেই, একটা স্টেটলেস পারসন, তিনি ফেরত গেলে তার তো জীবন সংশয়ের মধ্যে পড়ে যাবে। ফলে মানবিক কারণেই শেখ হাসিনাকে এখন আমাদের থাকতে দেওয়া উচিত। মানে এটা একটা কিন্তু ভারতের জন্য একটা উল্টো দিক থেকে দেখলে সে এই শেখ হাসিনাকে আরও দীর্ঘদিন রাখার একটা লজিক্যাল গ্রাউন্ড তৈরি করতে চাইছে, আর বাংলাদেশকে একটা চাপের মধ্যে রাখতে চাইছে। এখন বাংলাদেশে যদি, এটা তো কোনো মানে আপত্তি নাই, বিএনপি বলছে যে শেখ হাসিনা আসুক, আমাদের আপত্তি নাই, শেখ হাসিনা বলছে আমি আসবো, তো দুই পক্ষই যেখানে সম্মতি, সেখানে এটা নিয়ে এত উত্তেজনার কি আছে? কিন্তু এখানে আসলে যে জিনিসটা হবে, শেখ হাসিনা 15 বছর যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো তো বুমেরাং হয়ে যাচ্ছে তার জন্য। তিনি তো তারেক জিয়া সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন, বিদেশের মাটি থেকে দেশের বিরুদ্ধে এরকম কথা বলা সহজ, হ্যাঁ, কিংবা খালেদা জিয়া প্রসঙ্গেও যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো তখন বুমেরাং হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে। ফলে এটা একটা বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গেছেন তিনি। সেখান থেকে একটা সহানুভূতি আদায়ের চেষ্টা হবে, আর ভারত সরকার একটা লজিক খুঁজে পাবে যে একজন বিপন্ন মানুষকে তো আমরা আর ফেরত পাঠাতে পারি না। তো এইটা আমার মনে হচ্ছে এটা নতুন ধরনের একটা বিষয় হতে পারে। এবং আওয়ামী লীগের যে কর্মীরা ভাবছেন যে ভারত আমাদের হিন্টারল্যান্ড, আমাদের শেষ আশ্রয়, তাহলে তারাও কিন্তু রাজনীতিতে একটা বড় ভুল করবেন। বাংলাদেশের রাজনীতি করতে গেলে নির্যাতন সহ্য করে, মানে জেল জুলুম হুলিয়া সহ্য করেই বিরোধী দলকে দাঁড়াতে হয়। এটা আমাদের এখানে ডেমোক্রেটিক সিস্টেমটা ওইভাবে অপারেট করেনি। বিরোধিতা করা মানে এখানে খুব বিপজ্জনক বিষয়। জীবনের ঝুঁকি নিয়ে, সম্মানের ঝুঁকি নিয়ে, এমনকি সম্পত্তির ঝুঁকি নিয়ে আমাদের এখানে বিরোধী দলের রাজনীতি করতে হয়। ফলে সেই জায়গাটা তো
খেয়াল করতে হবে 15 বছর তারা রাষ্ট্র পরিচালনা করে নানা ধরনের যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন সেই অভিযোগের কি কোনো দায় নিতে হবে না? সেগুলোকে কোনো খেসারত দিতে হবে না? সাধারণ কর্মীরা খেসারত দেবেন, নেতারা বাইরে বসে থাকবেন, এই কথাগুলো তখন বিএনপির পক্ষ থেকেই বলবেন। ফলে এইটা একটা দীর্ঘদিন এই রাজনীতিতে এই মানে পাল্টাপাল্টিটা চলতে থাকবে। আর ভারতের যে রাজনীতিটা, ভারত কোথাও কোথাও ভারত দাদাগিরি করে, কোথাও কোথাও ভারতের সঙ্গে দা কুমড়া সম্পর্ক। যেমন ভারতের সঙ্গে 7টা দেশ যদি ধরি, চীনের সঙ্গে তার দা কুমড়া সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে তার দা কুমড়া সম্পর্ক। আর বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের কাছ থেকে কত নিতে পারে, ওই দেবে আর নেবে, এই জায়গায় তো দেবে আরও দেবে, এই সম্পর্কটা ভারতের সঙ্গে বাংলাদেশের করে রেখেছিল। নেপালকে প্রায় একটা ল্যান্ডলক কান্ট্রিকে অবরুদ্ধ করে রেখে চাপ প্রয়োগের চেষ্টা করে। শ্রীলঙ্কাকে আভ্যন্তরীণ মানে উত্তেজনা বাড়িয়ে তুলে সেখানে একটা অস্থিরতা তৈরি করে শ্রীলঙ্কাকে ট্যাকেল করার চেষ্টা করে। মালদ্বীপের রাজনীতিতে সে হস্তক্ষেপ করার চেষ্টা করে। একমাত্র দূরবর্তী এবং নিরাপদ সম্পর্ক তার আছে আফগানিস্তানের সঙ্গে। তাছাড়া বাকি কার সঙ্গে সম্পর্কটা ভালো? ভারত মনে করে এই যে চারপাশে যাদেরকে সে মনে করে প্রতিবেশী, সে প্রতিবেশীকে অস্থির করে রাখাটাই বোধহয় তার কৌশলের অংশ কিনা। কারণ এই অস্থির করে রেখে সে নিজের দেশে জনগণের অনেক ধরনের মানে অমীমাংসিত সমস্যাগুলোকে চাপা দিয়ে রাখতে চায়। সবসময় বলতে চায় বাইরের সবাই কিন্তু আমাদেরকে খেয়ে ফেলবে, ফলে দেশের অভ্যন্তরের অনেক লুণ্ঠন দুর্নীতি এগুলোকে তারা চাপা দিতে চায়। আর আমাদের মতন দেশ, বাংলাদেশের মতো একটা দেশে দেখুন 4100 কিলোমিটার দীর্ঘ সীমানা ভারতের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে টাচ করে আছে ভারতের প্রায় 5টা রাজ্য, তার মধ্যে 3টা রাজ্য একদম খুবই গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা। এবং এই 3টা জায়গায় বাংলাদেশ কার্ডটাকে ব্যবহার করে সেখানে বিজেপি মৌলবাদীরা ক্ষমতায় আছে। ফলে ওখানে মৌলবাদী রাজনীতি এন্টি বাংলাদেশ ক্যাম্পেইনটা যেরকম করবে, বাংলাদেশেও তার প্রতিক্রিয়া আরেক ধরনের ক্যাম্পেইন হবে। সব মিলে এই অঞ্চলটা যে অস্থির থাকবে, এর মধ্যে সুযোগ নিয়ে নেবে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র। খেয়াল করে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের বিশেষ দূত যখন এখানে এসেছেন, তখন তিনি কিন্তু দেখা করে গেছেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে, জাতীয় পার্টির নেতাদের সঙ্গে এবং ভারতীয় দূতাবাসের মানে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে এখানে। এবং তার সঙ্গে দেখা করে ভারতের রাষ্ট্রদূত চলে গেছেন সাথে সাথে দিল্লিতে। তো এগুলো কী ইন্ডিকেট করে? একদিকে আমেরিকার সঙ্গে বাংলাদেশকে একটা গাঁটছড়ায় রাখতে চায়, আবার আমেরিকা ইন্ডিয়ার সঙ্গে একটা সুসম্পর্ক রাখতে চায়। সব মিলিয়ে বাংলাদেশকে একটা জটিল পরিস্থিতির মধ্যে ফেলে বাস্তবে বাংলাদেশ, ভারত এবং আমেরিকা এরকম একটা বলয় তৈরি করে চীনের উপর যে প্রেশারটা ক্রিয়েট করতে চায়, তার খেসারত কিন্তু আমাদেরকে দিতে হবে অন্য দিক থেকে। জি, থ্যাংক ইউ জনাব আবু সাইদ খান। যে প্রশ্নটা আমি করেছিলাম একটু আগে, রিভা গাঙ্গুলির সাক্ষাৎকার ডয়েশে ভ্যালিতে, উনি বলেছেন যে এটা কোনো পালিয়ে যাওয়ার ব্যাপার ছিল না, এটা তো অ্যারেঞ্জড একটা ব্যাপার ছিল। আচ্ছা, প্রথমত হচ্ছে যে ভারত সরকার তো বলছে না যে তারা শেখ হাসিনাকে তাদের কাছে সমর্পণ করেছে। ভারত সরকার যেটা এখন বলছে যে শেখ হাসিনা আশ্রয় গ্রহণ করেছে। হ্যাঁ, এই আশ্রয় গ্রহণ করার ক্ষেত্রে, তাকে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনী তাকে সহায়তা করেছে, এই তো ব্যাপারটা। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা একটা আন্দোলনের মুখে আত্মসমর্পণ করতে পারতেন, কারাগারে যেতে পারতেন, সেনাবাহিনীর হেফাজতে থাকার ইচ্ছা প্রকাশ করতে পারতেন, তো তিনি তো সেগুলোকে নিরাপদ মনে করেন নাই। এবং ভারত তার নিরাপদ আশ্রয় বলে উনি ভারতে যাওয়ার জন্য সেনাবাহিনীর সহযোগিতা গ্রহণ করেছেন। এবং সেনাবাহিনী ভারতকে বলেছে নিশ্চয়ই, এবং ভারত তাকে সিগন্যাল দিয়েছে, পৌঁছে দিয়েছেন। এই তো ঘটনাটা। তাহলে এটাকে যদি পালিয়ে না যাওয়া বলেন, স্বেচ্ছা গিয়েছেন, তিনি তো গিয়েছেন, ভয়ে গিয়েছেন, এখানে নিরাপত্তা বোধ করছেন না বলে গিয়েছেন। তো এইটা তো একটা বাস্তবতা। আর একটা হচ্ছে যে ওই যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার থাকেন নাই, কেননা এখানে তো সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এখানে নতুন সরকার গঠিত হয়েছে। অতএব শেখ হাসিনা বাংলাদেশের একজন নাগরিকে পরিণত হয়েছেন এবং তিনি রাষ্ট্রের কেউ নন। এবং হ্যাঁ, শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি, এটা ঠিক আছে, কিন্তু তার বাইরে তিনি তো রাষ্ট্রের কেউ না। এখন সেই হিসাবে তা আশ্রয় দিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা রাষ্ট্রিক সম্পর্ক, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, কোনো দলের সাথে না। আওয়ামী লীগের সঙ্গে বিজেপির সম্পর্ক নয়, সম্পর্কটা হচ্ছে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের। অতএব যখন সেই সম্পর্ক থেকে সরকার যিনি থাকবেন বাংলাদেশের, তার সঙ্গে সেই সম্পর্কটা হবে।
তো এখন যদি ভারত সরকার মনে করে যে না এই সম্পর্ক বজায় রাখবেন, তাহলে কি দাঁড়ায়? সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটার প্রকাশ হয় না। জি, থ্যাংক ইউ। সন্দীপ সালে প্লিজ কি বলবেন? একই প্রশ্ন। আমি সাইদ ভাইয়ের বক্তব্যের সাথে একমত। আমি একটু যোগ করতে চাই, যেদিন শেখ হাসিনা চলে গেলেন সেদিন সম্ভবত ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের সংসদে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, একটা বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন যে তিনি বাংলাদেশে মানে সে ভারতে শেখ হাসিনা যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা তাকে আশ্রয় দিয়েছেন। তো এটা তো সে চলে গেছে। আপনি দেখেন 5ই আগস্টের আগে কিন্তু আপনার শেখ হাসিনার পরিবারের সকল সদস্যকে শেখ হাসিনা পাঠিয়ে দিয়েছেন দেশের বাইরে। আপনার ঢাকার তখন মেয়র ছিল, তারপরে তার তার ভাতিজা ছিল মেয়র, বা অন্যান্য যারা আত্মীয় স্বজন ছিল সবাইকে কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো শেখ হাসিনা জানতেন তিনি কিন্তু আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, সেই জন্য তাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছেন। শেষে তিনি এবং তার বোন গণভবনে শেষ চেষ্টা করেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। সেটাও যখন পারেন নাই তিনি তখন চলে গেলেন। এবং দেখা যাচ্ছে আমরা এটাও দেখেছি ইদানিং, তো বিভিন্ন ফেসবুকে ইউটিউবে আসছে, তার কল লিস্ট বের হয়েছে এবং সেখানে 3রা আগস্ট থেকে তিনি ভারতের সাথে যোগাযোগ করছিলেন। ভারতের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী, অন্য কারোর সাথে যোগাযোগ করছিলেন এবং তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে সেই সময় থেকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছিলেন, যেটা সাইদ ভাই বললেন। এখানে বাংলাদেশে তিনি নিরাপদ মনে করেন নাই। তিনি চাইলে আত্মসমর্পণ করতে পারতেন, সেনাবাহিনীর হেফাজতে থাকতে পারতেন, কিংবা বলতেন যে তিনি যদি 3 তারিখেও পদত্যাগ করার ঘোষণা দিতেন, কিন্তু এই পরিণতি 5 তারিখে হতো না আমার কাছে মনে হয় আর কি। যাই হোক, তিনি ভারতে পালিয়ে গেছেন। এখন রিভা গাঙ্গুলি যেটা বলেছেন তার বক্তব্য কিন্তু ভারত সমর্থন করে না। রিভা গাঙ্গুলি বলেছেন তিনি আমাদের কাছে এখানে আশ্রয় দিয়েছেন, বাংলাদেশের সেনাবাহিনী তাকে ওখানে দিয়ে এসেছে। হ্যাঁ, সেনাবাহিনী হয়তো তাকে সেই প্রক্রিয়াটা করে দিয়েছে সেই সময়, এটা হয়তো ঠিক। তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হয়তো তারা সেটা করেছে। সেদিন তো সেনা সদরে আপনি নিজেও ছিলেন, আপনি হয়তো সব অনেক ঘটনার সাক্ষী সেখানে। তো সেইটা রিভা গাঙ্গুলি যে বক্তব্য, আমি কিন্তু ছিলাম না আসলে সেনা সদরে। ও আচ্ছা, সরি, মানে আমি রওনা হয়েছিলাম কিন্তু পৌঁছাতে পারিনি। আমি যখন গেটে পৌঁছেছি ততক্ষণে সবার শেষ হয়ে গেছে। এটা আবার মির্জা ফখরুল ভাই জানতেন না। উনি সন্ধ্যার পর আমার সাথে বঙ্গভবনে দেখা হয়েছে, উনি ধরে নিয়েছেন যে আমি ওখানে ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। তা আমারও ভুল ছিল, আমি জানতাম হয়তো আপনি ছিলেন। যাই হোক, না থাকলে তো আপনি যেহেতু রাজনীতির একজন বোদ্ধা মানুষ, রাজনীতির গতি প্রকৃতি আপনি তো সবই পর্যবেক্ষণ করেন খুব গভীরভাবে, সেটা তো আপনি নিশ্চয়ই সেটা দেখেছেন। তো যাই হোক, রিভা গাঙ্গুলির যে বক্তব্য সেটা আমার কাছে মনে হচ্ছে তার ব্যক্তিগত বক্তব্য। এবং শেখ হাসিনা আসলে তিনি যদি ভারতে আশ্রয় নিতেন, 3 তারিখে যদি বলতেন আমি বাংলাদেশে থাকবো না, আমাকে বন্ধু রাষ্ট্রে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হোক, সেটা তো ঘোষণা দিয়েই তাহলে তিনি বলতেন। কিন্তু তিনি যেহেতু সমস্ত ঘটনা গোপন রেখে এই ভারতের সাথে যোগাযোগ করে চলে গেছেন, সেটা তো পালায়নই তো বলবো আমরা, কি বলবো। জি, রাজিক জামান বলেন। এখন এটা এই জিনিসটা এখন কেন টেনে লম্বা করা হচ্ছে? পালিয়ে গেছেন না চলে গেছেন, আশ্রয় নিয়েছেন নাকি আশ্রয় দিয়েছেন, এই বিতর্কটার এখন আর কোনো মানে আছে? এই বিতর্কটা একটা আমাদেরকে ব্যস্ত রাখা। কিন্তু একটা জিনিসের প্রশ্নের উত্তর অনেক দিন পর্যন্ত আমাদের দেশ খুঁজবে। সামরিক বাহিনীর হেলিকপ্টারে বলি অথবা বিমানে বলি, একটা দেশের সীমানা থেকে আর একটা দেশের সীমানা যখন যাচ্ছে, একটা সামরিক যান যদি একটা দেশের সীমানা ক্রস করে, তাহলে তাকে তো অনেকগুলো প্রোটোকল মেনটেন করতে হয়। যদি সেই দেশের সম্মতি না থাকে তাহলে তো একটা সামরিক যান যেতে পারে না। সাধারণ মানুষ বর্ডারে হয়তো ফাঁকফুক দিয়ে চলে যেতে পারে, সামরিক যান তো ওইভাবে যেতে পারে না, বিমান তো ওইভাবে যেতে পারে না। তার মানে ভারত সরকারের কোনো বিমানই পারে না। হ্যাঁ, কোনো বিমানে পারে না। সীমা অনেক সময় বলে না যে আকাশ সীমা লঙ্ঘন করায় মানে সতর্ক করে দেওয়া হয়েছে। তা আকাশ সীমা তো লঙ্ঘন করা তো দূরের কথা, আকাশ সীমা পার হয়ে গিয়ে তিনি একদম আবার ওখানের এক সেনা ছাউনিতে গিয়ে আশ্রয় নিচ্ছেন। এবং আর শোনা যায় যে সেখানে সামরিক বাহিনীর একটি বহনকারী বিমানকে পাহারা দিয়ে নিয়ে গেছে। পুরো বিষয়টার সঙ্গে সেনাবাহিনীর সম্পৃক্ততা ছিল, মানে রাষ্ট্রের সম্পৃক্ততা ছিল। রাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া তো সেনাবাহিনীর সম্পৃক্ততা থাকে না। ফলে ভারত সরকার ভেরি মাচ ইনভলভ ছিলেন এখানে, আর আমাদের সেনাবাহিনীও এখানে ইনভলভ ছিলেন। দুই সেনাবাহিনীর যুক্ততা না থাকলে এটা হতে পারে না।
কিভাবে এটা হয়েছে, কেন হয়েছে, সেই বিষয়টা আমরা রাজনৈতিকভাবে ব্যাখ্যা করছি, কিন্তু প্রক্রিয়াগত দিকটার মধ্যে কিন্তু রাষ্ট্রের ইনভলভমেন্টটা ছিল। এখন মানে ভারত কি বলবে? আমরা কি একটা অসহায় মানুষকে আশ্রয় দিয়েছি, নাকি আমরা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তাকে এখানে রেখেছি? অ্যারেঞ্জমেন্টের মধ্যে বলেই তো দিয়েছে, পরীক্ষিত বন্ধুকে আশ্রয় দিয়েছে। তাহলে অ্যারেঞ্জমেন্টের মধ্যে যদি রাখে তাহলে অনেক দায় দায়িত্ব নিতে হবে। আচ্ছা ধরুন ভিসা নিয়ে যদি প্রিন্স ভাই আপনি ভারতে গিয়েছেন, ওখানে গিয়ে রাজনৈতিক সভা করতে দেবে আপনাকে? কখনোই না। তা ভিসা তো অ্যাপ্রুভড, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে। তারপরে যদি ট্যুরিস্ট ভিসা হয় তাহলে আপনি কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে পারবেন না। যদি আপনি পড়াশোনার জন্য যান, সেখানে কোনো রাজনৈতিক তৎপরতায় অংশগ্রহণ করতে পারবেন না। আপনি যদি কোনো সেমিনারে যান, নির্দিষ্ট সেমিনারের বাইরে সেখানে থেকে ওই দেশের মাটিকে ব্যবহার করে কোনো দেশের ব্যাপারে কিছু আপনি বলতে পারবেন না। এগুলো তো একটা সাধারণ প্রোটোকলের মধ্যেই পড়ে। সেই প্রত্যেকটা প্রোটোকল ভায়োলেটেড হচ্ছে না? তার মানে এখানে প্রশ্রয় ছাড়া কি এটা করা সম্ভব? জি, থ্যাংক ইউ। জনাব আবু সাইদ খান, 12-13 সেপ্টেম্বর দিল্লিতে ব্রিক্স সম্মেলন হবে, সবাই জানি আমরা। সেখানে তারেক রহমানকে আমাদের প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী, এবং আজকে রাতে এই অনুষ্ঠানে আসবার আগে আমি টেলিভিশনে দেখলাম, আপনি আমার সাথে ছিলেন, সেখানে বলা হয়েছে যে তারেক রহমান যাচ্ছেন না। গেলে কি কোনো লাভ হতো? মানে যেমন ধরেন আমাদের যে অ্যাম্বাসেডার আছে, ইন্ডিয়ান অ্যাম্বাসেডার এখানে আছেন দীনেশ ত্রিবেদী, তিনি বলেছেন তারেক রহমান নরেন্দ্র মোদী আলোচনায় বসলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলেন? আচ্ছা, প্রথমত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানায়নি। বিমস্টেকের সভাপতি তারেক চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমান কোনো ফোরামের নেতা হতে পারেন, কোনো চেয়ারম্যান হতে পারেন, কিন্তু সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তো হয়েছেন। অতএব বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আশাই করতে পারে যে বাংলাদেশ এর প্রধানমন্ত্রী হিসাবে তাকে জানাবেন। অতীতের সবগুলো ঘটনা এইভাবে ঘটেছে কিনা, কোনো ফোরামের নেতা হিসাবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা আমি জানি না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোরামের নেতা হিসেবে মানে উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী অ্যাজ প্রাইম মিনিস্টার। বিমস্টেক যে ইটা আছে অর্গানাইজেশন, তার তো সভাপতি তো তারেক রহমান। এই যে বাংলাদেশ সবাই আঞ্চলিক যে সংস্থা, তার সভাপতি হিসাবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এটা বাংলাদেশের একটা বিষয়, কনসার্ন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমন্ত্রণ জানানোর সুযোগ ছিল কিনা। তো সেইটা একটা হতে পারত, কিন্তু সেটা হয় নাই। এই প্রশ্নটা এসছে, আলোচনা এসছে। এখন তারপরে হলো আমাদের প্রধানমন্ত্রী এটা রিজেক্ট করেছেন কেন তা অবশ্যই সেটা জানি না, কিন্তু এটা আলোচনা অফিশিয়ালি রিজেক্ট হয়নি বোধহয়, অফিশিয়ালি হয়েছে, মানে টিভিতে নিউজ দিয়েছে যে উনি প্রত্যাখ্যান করেছেন না। এটা আচ্ছা, প্রত্যাখ্যান বোধহয় করবেন না, কারণ বাংলাদেশের আমার ধারণা যে বাংলাদেশের প্রতিনিধি যাবেন, আমার কাছে যদ্দূর মনে হচ্ছে যে উনি যাচ্ছেন না, কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছেন এটা বোধহয় নাও, কেউ না কেউ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। নিউজটা এটাই আসছে, সে তারেক রহমান বিমস্টেক সম্মেলনে যাচ্ছেন না, ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না। হ্যাঁ, রাইট। এখন হচ্ছে বাংলাদেশ এর তারেক রহমান যাচ্ছেন না, মানে এর মানে এই নয় যে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে না, সেটা কিন্তু বোঝায় না। আমি জানি না যে এটা। তো আমার কাছে যেটা মনে হয়, তারেক রহমান তো প্রধানমন্ত্রী হিসাবে ভারতের সঙ্গে তার বৈঠক করা ইত্যাদি দ্বিপাক্ষিক অনেক ব্যাপার রয়েছে, তিনি একটা আলাদাভাবে যেতে। বাংলাদেশ তো ব্রিক্সের মেম্বার না, তাহলে তারেক রহমান যদি না যান তাহলে তার জায়গায় অন্য কেউ যেতে পারবেন? কেন পারবেন না? কেননা বহু দেশে তো পররাষ্ট্রমন্ত্রী আসছেন, সব দেশেরই সরকার প্রধান আসছেন, এমন তো ব্যাপার না। দুই রকম বিষয়। সদস্য তাদের ব্যাপার আলাদা না, সদস্যর বাইরেও যারা অবজারভার হিসাবে কিংবা অন্য ক্যাপাসিটিতে উপস্থিত হন, অন্য কোনো ক্যাপাসিটিতে যাবে যে তাও তো বলা হয়নি। না যাবেন কিনা জানি না, আমি সেটা জানি না, কিন্তু যেতে পারেন আর কি। মানে যাওয়ার হচ্ছে যে উনি যাচ্ছেন না, যেহেতু তাদের নরেন্দ্র মোদী এবং তারেক রহমানের বৈঠকটা হচ্ছে না। ত্রিবেদী যেরকম ভাবছেন যে অনেক সমস্যার সমাধান হবে, সমস্যার সমাধান এইভাবে হবে না, এইভাবে হবে না। আর একটা হচ্ছে যে ওখানে যাওয়ার মধ্য দিয়ে, এই স্বল্পকালিক বৈঠকের মধ্য দিয়ে
তো ওখানে তো এটা ওই দ্বিপাক্ষিক আলাপ আলোচনার জন্য তো আলাদা অ্যারেঞ্জমেন্ট দরকার, জি, এবং সেই অ্যারেঞ্জমেন্টগুলো সেই আলাপ আলোচনা কূটনৈতিক লেভেলে সেটা তো হয় নাই। অতএব উনি যদি যেতেনও তাহলে উনি ব্রিক্স সম্মেলন থেকে ঘুরে চলে আসতেন, ব্রিক্সের একটা অধিবেশনে, মূল অধিবেশন সাইড লাইনে কথা হতে পারতো। সাইড লাইনে দেখা সাক্ষাৎ হতে পারত। তো সেইটা হয়তো দেখা সাক্ষাতের ভিতরে সম্পর্ক উন্নয়ন এর একটা ব্যাপার থেকে যায়, কিন্তু মানে সম্পর্কের জটিলতাই কি এগুলোর কারণ, যে এটা একটা ফিক্স করা হচ্ছে না, এমনি বলে দেওয়া হচ্ছে, এবং এই সমস্ত বাঘা বাঘা সব কূটনীতি? না, আমার কাছে মনে হচ্ছে যে একটু জটিলতা তো আছেই। তা না হলে কেন সে মানে স্বাগতিক দেশ, ব্রিক্সের এবার যে স্বাগতিক দেশ, যারা আয়োজনকারী দেশ, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তো আমন্ত্রণ জানাতে পারতেন প্রধানমন্ত্রী হিসাবেই, কিন্তু সেটা যে জানালেন না। তো আমার কাছে মনে হয় যে কিছু সমস্যা তো আছেই, মানে একটু খোলামেলা না হওয়ার কারণে এগুলো হচ্ছে। প্লিজ কি বলেন? আসলে আমরা যা দেখছি যে এই যে সম্মেলনটা যেটা ভারতে হচ্ছে, সেটা সদস্য তো বাংলাদেশ নয়, এখানে ব্রিক্সের সদস্য বাংলাদেশ নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশ হচ্ছে বিমস্টেক নামে একটি যে সংগঠন রয়েছে, যেটাকে বলা হয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বাংলায় যেটাকে বঙ্গোপসাগরীয় বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার উদ্যোগ বলা হয়, সেটার সদস্য হচ্ছে বাংলাদেশ, সভাপতি, বর্তমান সভাপতি। সেখানে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, ভুটান এই জোটের মানে জোটভুক্ত আছে। এখন এই জোটের নেতা হিসাবে তারেক রহমানকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিক্স সম্মেলনে। তো যেহেতু ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের ব্রিক্সের সদস্য না, এবং সেখানে নেতা হিসাবে আমন্ত্রণ জানানো হয়, সেখানে সাইড মিটিংয়ে মানে সাইডলাইন মিটিংয়ে অংশ নেওয়ার জন্য শুধু সেখানে যাওয়া, এটাকে আমরা প্রয়োজনীয় মনে করি না। যদি ভারতের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সফর হয়, ভারতে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফর হয়, সেখানে আপনার বাংলাদেশের সাথে ভারতের যে সমস্যাগুলো আছে বা যে সম্ভাবনাগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো আমরা একসাথে কীভাবে মোকাবেলা করব, সেটা নিয়ে দীর্ঘমেয়াদী একটা আলোচনা হতে পারে, এবং সেটা দুই দেশেরই একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তো আমার মনে হয় এখনও বাংলাদেশের পক্ষ থেকে এই সম্মেলনে যাওয়া বা না যাওয়ার ব্যাপারটা কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। যখন হবে তখন এটা নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা করা যাবে। জি, জনাব রাজিকুজ্জামান রতন, বলা হয়েছে যে ব্রিক্স সম্মেলনের আউটরিচে তাকে এই সম্মেলনে দাওয়াত করা হয়েছে। আউটরিচ কথাটার কি ব্যাখ্যা হয় ডিটেলস আমি জানি না অবশ্য। বারান্দায় বসে থাকবেন, বারান্দায় বসে থাকবে, ভিতরে কনফারেন্স হবে, বারান্দায় বসে থাকবেন। না, যারা সদস্য নয় তাদেরকে তো আউটরিচে বলা হয়। হ্যাঁ, এখন ব্রিক্স যদি বলি যে ব্রাজিল, রাশিয়া, উনি গেলে কি ভেতরে থাকতে পারবে না? জানি না, আমি জানি না এটা কি হবে। না, ওই মূল অধিবেশনে তো থাকবে না সদস্য, ওখানে ওই যে লাইক পর্যবেক্ষক, এর বাইরেও সেটাও হতে পারে। এর বাইরে 7-8টা দেশ আসবেন, যারা ব্রিক্সের মেম্বারের বাইরে আসবেন, তারা অন্য অন্য অধিবেশনে অংশগ্রহণ করবেন। মূল অধিবেশনে তো ব্রিক্সই থাকবে না। ব্রিক্স যেমন ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই তো ব্রিক্স। ব্রিক্স তারপর বলছে এটা তারা এক্সটেন্ড করবেন। এক্সটেন্ড করতে গিয়ে ইজিপ্ট, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া তাদের নাম আছে, সেখানেও কিন্তু বাংলাদেশ নাই। মানে এক্সটেন্ডেড ফোরাম অফ ব্রিক্স, সেখানেও বাংলাদেশ নাই। তাহলে বাংলাদেশকে কী করা হচ্ছে, যে যেহেতু এই অঞ্চলে বিমস্টেক নামে একটা অর্গানাইজেশন হয়েছে, যে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড মিলে বিমস্টেক প্রত্যেকটা দেশের প্রথম ইয়ের, সেটার এই পর্যায়ে এখন বাংলাদেশ হচ্ছে তো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। এটা বাই রোটেশনাল চেয়ারম্যান হয়। হ্যাঁ, এটা 1997 সাল থেকে এটা চলছে। এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ সেটা চেয়ারম্যান হিসেবে আছে, তারা হয়তো এরকম বলতে পারে যে ঠিক আছে, আমরা ব্রিক্সের এত বড় একটা সম্মেলন করছি, বিমস্টেকের চেয়ারম্যান আপনি ওখানে আসেন আমন্ত্রিত অতিথি। সেটা তো তারা বলে নাই। না, ধরেন যদি এরকম হয়, তাহলেও বাংলাদেশ সেখানে যাবে কি না। যদি এটা বিমস্টেকের পক্ষ থেকে হয়, তাহলে বিমস্টেকের আলাদা একটা মিটিং করতে হবে, তো করে বলতে হবে যে আমরা ওই ব্রিক্স সম্মেলনে বিমস্টেক কি বলবো। ব্রিক্সের কমন কি রাষ্ট্রকে ইন্ডিয়া, ইন্ডিয়া ব্রিক্সেও আছে, বিমস্টেকও আছে, চলো কমন। আর যেহেতু হচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া হয়তো এরকম বলতে পারে। এগুলো সবই হচ্ছে হয়তোর উপরে, কিন্তু হয়তোর উপরে এমন ডালপালা মেলছে, এবং সেখানেও দেখুন এমন একটা অনেক ক্ষেত্রে মনে হয় একটু অসম্মানজনকও, যে ডাকলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডাকবেন, কিন্তু বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যাচ্ছেন। তো বিমস্টেকের চেয়ারম্যান হলে তার কি বাংলাদেশের প্রধানমন্ত্রী পরিচয়টা থাকবে না? থ্যাংক ইউ, না বাড়াই আমরা।
মানে দুটো ইভেন্ট আছে আমার কাছে, দুটো ব্যাপারই আপনাদের কাছে একটু কথা বলার ইচ্ছা আছে। আমি জানি না সময় ততক্ষণে হবে কিনা। প্রথমটাই বলি, আজকে প্রধানমন্ত্রী চট্টগ্রামে গেছিলেন এবং সেখানে হেফাজতের কি বলে আমির আল্লামা বাবু নগরীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং এর আগে পত্রিকায় নিউজ হয়েছে এবং সেখানে যেভাবে বক্তৃতা করেছেন প্রধানমন্ত্রী, তাতেও বোঝা যাচ্ছে যে হেফাজত যেরকম করে বিগত নির্বাচনে জামাত বিরোধী স্টান্স নিয়েছিল, এখন জামাতের সঙ্গে বিএনপি বা ক্ষমতাসীনদের দূরত্ব অনেক বেশি, টানার চেষ্টা করা হচ্ছে হেফাজতকে। রাজনীতির এটাও একটা জটিল সমীকরণই বটে। কি মনে করেন? কে মানে আমাকে বলছেন? আপনাকে বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি এটা বলি যে জামাতকে মোকাবেলা করতে গিয়ে তো এক সময় তো শেখ হাসিনা সরকারও কিন্তু হেফাজতকে কাছে টেনেছিলেন। তো আজকে এটা রাজনীতি একটা অনেকে মনে করা হয়, কেন এখানে আমরা দেখি যে ধর্মীয় লাইনে যেসব যারা রাজনীতি আছে, দুটো ধারা আছে, একটা জামাত, একটা জামাতের বাইরে কওমি মাদ্রাসা ভিত্তিক অর্গানাইজেশন হেফাজত, এবং হেফাজত এর সঙ্গে বিভিন্ন অর্গানাইজেশন রয়ে গেছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে কৌশলটা তো শেখ হাসিনার আমলে ছিল, তার আগেও ছিল, যে হেফাজত কিংবা এই লাইনের সঙ্গে সম্পর্ক মেনটেন করা। তো এর মধ্য দিয়ে আপত্তির কিছু নেই, সব কিছু সবার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠা দরকার। বাংলাদেশের তো অংশ, এবং বাংলাদেশের বিরাট অংশ জুড়ে কওমি মাদ্রাসা রয়ে গেছে। তো আমি জানি না যে শেখ হাসিনার শাসন আমলে কওমি মাদ্রাসাকে তো নিবন্ধিত করা হয়নি, বরং তার ডিগ্রিকে এক ধরনের মাস্টার্সের স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ কওমিদেরকে সন্তুষ্ট করতে যাওয়ার ব্যাপারটা, তো আমি জানি না তারেক রহমান গিয়েছেন, তো নিশ্চয়ই তারেক রহমান যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা যেটা করেছেন, তিনি যদি সেটা না করে বরং কওমি মাদ্রাসা এই শিক্ষা অঙ্গনে এটাকে বৈজ্ঞানিক শিক্ষা, কারিগরি শিক্ষা যুক্ত করা যায় কিনা ইত্যাদি সেই বিষয়গুলো যদি আলাপ করে থাকেন, তাহলে সেটা নিঃসন্দেহে সেগুলো আলোচনা নিশ্চয়ই হয়নি আজকে, আমি জানি না, মঙ্গলজনক যদি এই সম্পর্কের ভিত্তিতে। আমি যতদূর জানি, প্রিন্স স্যার ভালো বলতে পারবেন, উনি বোধহয় রাত্রে ফিরে এসছেন অথবা কাল সকালে আসবেন। না, আমি যে রাত্রে যদি চলে আসে আলোচনা। আচ্ছা, আমি এক লাইনে বলি, এই সম্পর্কের ভিত্তিতে এখানে মাদ্রাসা ভিত্তিক ব্যাপক শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন আনা সম্ভব হয় এবং সেখানে যদি প্রযুক্তিগত শিক্ষা, আধুনিক শিক্ষার সাথে সমন্বয়, মাদ্রাসা নিশ্চয়ই থাকবে, কিন্তু মাদ্রাসার শিক্ষাকে যদি আধুনিকরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়, সেটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে বলে। জি, থ্যাংক ইউ সৈয়দ ইমরান সারিফ প্রিন্স। এই ব্যাপারে বলবেন 2 মিনিটে। জি, আসলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি চট্টগ্রামে এবং কক্সবাজারে গিয়েছিলেন। সেখানে তার মূল উদ্দেশ্য ছিল দুটি। একটা হচ্ছে মাতামুহুরীতে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেটা তিনি পরিদর্শন করে, সেটা সম্পর্কে জানা এবং সেখানে কিছু দিক নির্দেশনা বা খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া। আরেকটি ছিল আপনার হাটহাজারী, বাঁশখালী সহ বিভিন্ন জায়গায় সম্প্রতি যে ভয়াবহ বন্যা হয়ে গেল, সেই বন্যার ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার জন্য তিনি এই কয়েকটি এলাকা সফর করেছেন। যেহেতু উনি হাটহাজারীতে গেছেন এবং হাটহাজারীতে আপনার সেখানে যে বড় মাদ্রাসা যেটাকে বলা হয়, সেখানে তার পাশেই দিয়ে তিনি যাবেন, সেই কারণে হাটহাজারী সেই হেফাজতের আমির যেহেতু ওখানে অবস্থান করেন, আল্লামা বাবুনগরী, তো সেই জন্য তার সাথে সাক্ষাতের একটি কর্মসূচি সেখানে ছিল। মূলত হাটহাজারীতে মানে হেফাজতের আমিরের সাথে দেখা করার উদ্দেশ্যেই যে তার চট্টগ্রাম সফর, বিষয়টা কিন্তু এরকম ছিল না। একটু আগে যে কি বলে সম্মেলনে, যেটা বিমস্টেক সম্মেলন যেটা হচ্ছে, সেটা বলা হলো না যে এখানে সাইড লাইনে আলোচনা, এরকমই যে এই মাতামুহুরী, তারপরে আপনার এই যে বন্যা দুর্গত এলাকা, এগুলো সফর করতে গিয়ে তিনি সেখানে সাক্ষাৎটা যে হয়েছে টেলিভিশনে যে দেখানো হয়েছে, ওটা ঠিক সাইড লাইনের না। যাই হোক, সেখানে এটা রাজনৈতিক গুরুত্ব আছে, এটা আমি অস্বীকার করব না, অবশ্যই রাজনৈতিক গুরুত্ব আছে। এবং সেখানে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া যতবারই আপনার হাটহাজারীতে গেছেন, তখন কিন্তু তিনি সেই মাদ্রাসার হুজুর মানে যারা কর্ণধার ছিলেন তাদের সাথে আলোচনা করে মানে দেখা করেছেন। ঢাকাতেও তাদের দেখা সাক্ষাৎ হয়েছে, এটা নতুন নয়। তো সেখানে গিয়ে সেই যে আলোচনা হয়েছে,
তার সাথে এই যে শিক্ষা ক্যারিকুলামের পরিবর্তন ইত্যাদি নিয়ে কথা বলার কোনো কথা সুযোগ হয়নি, ছিল না আর কি। সেভাবে। সৌজন্য সাক্ষাৎ এইটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ। আরেকবার আপনার কাছে আসবো, আর একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই নিয়ে। রাজিকুজ্জামান রতন বলেন, 2 মিনিটও বলতে পারবেন আপনি এই আচ্ছা। বিষয়ের উপরে। এটা তো বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন তারা পরস্পরের বিরুদ্ধে মাঝে মাঝে এমন এমন কথা বলেন, আবার কোনো কোনো প্রশ্নে আবার দ্রুত এক হয়ে যান। এটা একটা মানে বলে একটা অদ্ভুত রসায়ন। ফলে এরা এই সমস্ত দলগুলো তারা কিন্তু খুব দারুণ খেলে আমাদের রাজনৈতিক দলগুলোকে নিয়ে, এবং প্রত্যেকটা ডিল হয় কিন্তু এর সঙ্গে একটা অর্থনৈতিক সম্পর্ক থাকে। শেখ হাসিনার সঙ্গেও যখন এই হেফাজতরা ডিল করেছিল তখন তাদেরও কিন্তু বিরাট অর্থনৈতিক লেনদেন ছিল, এমনকি তাদের কেউ কেউ আবার কওমি জননী আখ্যা দিয়েছিলেন এবং তারা বলেছেন শেখ হাসিনার কত প্রশংসা তারা করেছিলেন। ফলে তারা তাদের স্বার্থটা দেখেন। আবার এদিকে যেহেতু বিরোধী দলকে মোকাবেলা করার একটা কৌশলও নিতে হয়, কখনো কখনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাধারণ মানুষের উপর যে প্রভাব থাকে সেই প্রভাবটাকেও কখনো কখনো ব্যালেন্স করা অথবা নিউট্রালাইজ করার জন্য এটা ব্যবহার করেন। আমার মনে হয় যে বিএনপি সেই জায়গায় আছে। আজকে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জামাত এমন একজন ক্যান্ডিডেট দিয়ে বিএনপির মুখোমুখি দাঁড়াতে চায়, সে জানে যে বিএনপির যে সংসদ সদস্য আছে তা দিয়ে তার রাষ্ট্রপতি নির্বাচিত হবে না, কিন্তু বুঝিয়ে দিল যে পার্লামেন্টে সবসময় একটা বিতর্কমূলক পরিস্থিতি সে রাখবে। তাহলে পার্লামেন্টে যদি বিতর্কমূলক পরিস্থিতি রাখে, বাইরে যদি ধমক দিয়ে বিএনপিকে ক্ষমতা থেকে 1 সপ্তাহের মধ্যে ক্ষমতা থেকে করে দেবে, সরিয়ে দেবে, এগুলোরও একটা পাল্টা একটা বলবো যে ম্যানেজ অ্যান্ড ব্যালেন্স পলিটিক্সের অংশ হিসেবে এটা থ্যাংক ইউ, হতে পারে। থ্যাংক ইউ। প্রশ্নটা যেহেতু তুলেছেন কাজে সেই প্রশ্ন করি। তবে প্রথম আমি ইমরান সারিফ প্রিন্সের কাছে যাব। কে হচ্ছেন রাষ্ট্রপতি? আসলে কে হচ্ছেন রাষ্ট্রপতি সেইটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। না, ওরকম আমি তো আপনি একটা আভাস তো দলের, পাচ্ছেন, কারণ বিএনপি থেকেই যে রাষ্ট্রপতি হবে তা তো ঠিক। অবশ্যই বাংলাদেশের যে আগামী 20 আগস্ট যে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, এটা শুধু ইলেকশন, প্রেসিডেন্ট ইলেকশন হিসাবে দেখার কোনো সুযোগ নেই। যে আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের যে দেশ গড়ার যে একটা চিন্তা, এখানে সাংবিধানিক এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করে এই প্রেসিডেন্টের যে পদ, এটা তো একটা কনস্টিটিউশনাল পদ এবং রাষ্ট্রের প্রধান তিনি থাকবেন, 1 নম্বর ব্যক্তি। তো সেখানে আমরা এমন একজনকে আমরা রাষ্ট্রপ্রধান হিসাবে দেখতে চাই, জনগণ দেখতে চায়, যার মধ্যে গণতান্ত্রিক চেতনা খুব প্রবল থাকবে, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যার অবস্থান খুব জনগণের মধ্যে খুব ভালোভাবে যার আছে, এরকম লোককে তো আমরা সেখানে দেখতে চাই। কে হচ্ছেন? আপনারা জানেন যে রাষ্ট্রপতি মানে বিদায়ী রাষ্ট্রপতি যিনি ছিলেন শাহাবুদ্দিন সাহেব, উনি পদত্যাগ করার পর আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির যে বৈঠক, সেই বৈঠকে একটা ঘুরিয়ে সিদ্ধান্ত ঘুরিয়ে কথা হয়েছে। জবাব দেওয়ার সময় নেই। আপনি সিদ্ধান্ত সরাসরি হয়েছে, বলতে পারেন, আপনি যেহেতু কমিটিতে আছেন, সেন্ট্রাল কমিটিতে, আপনি বলতে পারবার কথা। না বললে আমি আবু সাইদ খানের কাছে যাচ্ছি। না, আমি একটু কথা বলি জি। যে আমাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু এই সংখ্যাগরিষ্ঠতাকেই আমরা মূল বিষয় হিসেবে দেখি না। এই যে আজকে দেখলাম বিরোধী দল থেকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার আগ্রহ প্রকাশ করা হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই, এটাকে স্বাগত জানাই। এবং এই যে সংসদের প্রক্রিয়ার অংশ, এটা হবে, এটা তারা অংশগ্রহণ করবে, এটাই তো প্রক্রিয়ার অংশ, স্বাভাবিক। এটা হবে। এর মধ্য দিয়েই তো আমাদের তর্ক বিতর্কের একটা পর্যায়ে ভোটাভুটির মধ্য দিয়েই তো থ্যাংক ইউ। আবু সাইদ খান, কি মনে হয় আপনার? কি মনে হয় তাই বলবেন, কেউ কি জানে নাকি? আচ্ছা, বিভিন্ন সূত্র থেকে যে খবর, তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই রাষ্ট্রপতি হবেন, ব্যাপারটা বোধহয় অনেকটা নিশ্চিত। থ্যাংক ইউ। তো এখন আমরা আশা করব যে তার মতো একজন প্রবীণ অভিজ্ঞ নির্দিষ্ট করে বলতে সংগ্রামী পারলেন, মানুষ। প্লিজ তো নির্দিষ্ট করে বলতে পারলেন। যেহেতু আমি একটা দলের সিদ্ধান্ত হয় নাই, আমি কিভাবে বলবো এটা? এখনো সিদ্ধান্ত জানার পরে আমি সেটা বলতে যেহেতু পারবো। বিএনপির দিক থেকে 2 জনের নাম আছে, মির্জা ফখরুল সাহেব এবং মেজর হাফিজ, আমার ধারণা যে যেহেতু মেজর হাফিজের নাম এসছে, তারা 2 জনের নমিনেশন নিয়েছে বিএনপি, ফলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আগামী পার্লামেন্টটা অনেক বিতর্কমূলক হবে। স্পিকার হিসেবে মেজর হাফিজের থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হতে পারে। ফলে বেটার অপশন হবে মির্জা হাফিজের ব্যাপারে আমার মির্জা ফখরুলের ব্যাপারে আমার ধারণা যে মির্জা ফখরুলই হতে যাচ্ছেন। থ্যাংক ইউ জনাব আবু সাইদ খান, জনাব সৈয়দ ইমরান সারিফ প্রিন্স এবং জনাব রাজিকুজ্জামান রতন, আপনাদের 3 জনকেই ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আমার হাতে একদম সময় নেই, না হলে বিশেষ করে আগামী যে অধিবেশন হবে সেটার উপরে আমার আরো অনেক কথা বলবার ছিল, কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধিবেশন। স্পেশাল সেশন হচ্ছে,
মানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ সব অধিবেশন সব ডাকা হচ্ছে। সব সহই হবে আর কি। ও আচ্ছা। দর্শক মণ্ডলী, অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। রাজনীতির জটিল আবর্তটা কী রকম তা এতক্ষণ এই তিনজনের আলোচনায় খানিকটা বুঝেছেন। মানে জটিল আবর্ত এটাও আছে যে প্রেসিডেন্ট নির্বাচন কাকে করা হবে, দুজন এমন মানুষ ফর্ম কিনেছেন যে এদের মধ্যে থেকে কাকে রেখে কাকে বাছাই করবেন। একজন স্পিকার, মানে যিনি রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতি তো হনই, উনি এটা হবার যোগ্যতাই রাখেন। আর এখন যিনি কিনেছেন তিনি এখনও রাষ্ট্রপতি নন, কিন্তু তারপরেও দলের মধ্যে সব কিছু মিলে দুইজনই প্রায় সমান গুরুত্ব বহন করেন দলের জন্যে। আর জটিল এটার জন্য তার সাথে সাথে এরকম যে আগামী যে সংসদ অধিবেশনটা বসবে সেই অধিবেশনে শুধুমাত্র যে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে সেটাই নয়, তার সাথে সাথে এর পরের বিষয়গুলো থাকবে। তা হচ্ছে সংস্কার দিয়ে, তা হচ্ছে জুলাই সনদ দিয়ে, এবং এই যে সংবিধান সংশোধন নাকি এটা সংবিধান রিফর্ম করা, সংস্কার করা, এই নিয়ে একটা বিরাট ধরনের বিতর্ক আমাদের মধ্যে আছেই। আমরা খুব আশা নিয়ে এত বড় একটা অভ্যুত্থান করেছিলাম, দেশে গণতন্ত্র নির্মিত হবে এবং সেই গণতন্ত্রের সুবাতাস আমাদের সবার শরীরেই লাগবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এরকমও হতে পারে মাঝে মাঝে ঝোড়ো বাতাস হয়েছে। এই ঝোড়ো বাতাস যাতে না বইতে পারে, বাতাস যাতে শান্ত সমাহিত সবার জন্য আরামপ্রদ হয়, আমরা সেই চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ।